দেখা যায় হ্যাঁ আমরা সব টেলিফিল্ম থেকে আজকে ফেসবুক লাইভে আসলাম। আমাদের নতুন আয়োজন এসো উৎসবের আড্ডায় মাতি, শুক্রবারের একটি আমরা আয়োজন করেছি। আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সময় 9টা এবং 8:30 রাত্র, শুভরাত্রি। আমাদের সৌদি আরব সময় রাত 6টা, সন্ধ্যা 6টা, এবং আমেরিকার সময় এখন সকাল 8টা। আমরা শুভ সকাল জানাচ্ছি আমেরিকার আমাদের যত দর্শক আছে। উৎসব টেলিফিল্মের সাথে যারা আছেন, উৎসব টেলিফিল্মের যত আমাদের ফেসবুকের সদস্য আছেন, আপনারা দেখছেন উৎসব টেলিফিল্মের নতুন আয়োজন এসো উৎসবের আড্ডায় মাতে। আজকে আমরা এখানে হাজির করেছি দুজন মানুষকে, যারা একজন সঙ্গীত শিল্পী এবং একজন কবি, নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা এবং একজন সংগঠক এবং ফটো সাংবাদিক। প্রথমে আমরা পরিচয় করিয়ে দিব, আমাদের সাথে আছেন বিলাস চৌধুরী। উৎসব টেলিফিল্মের একটি সঙ্গীত শিক্ষার আসর আছে, সেই আসরের উনি ওস্তাদ। উনি আমরা 2টা গ্রুপে আমরা এখানে গান শিখাই, বাচ্চাদের এবং বড়দের। এই উৎসবের আসরের সম্পূর্ণ দায়িত্বে উনি আছেন। আমাদের সামনে আসছেন আমাদের বিলাস চৌধুরী, এবং সাথে আছেন আমাদের আজকে তবলা বাদক হিসাবে আমাদের দাদা চন্দন ভট্টাচার্য, এবং এরপরে আছেন আমাদের সাথে তিনি আসলে কি বলবো, যে এক সময়ের ফটো ইউনিভার্সিটি ফটো রিসার্চ ইনস্টিটিউট নামে একটি ফটোগ্রাফি ইনস্টিটিউট ছিল, সেটার প্রতিষ্ঠাতা, ফটো সাংবাদিক এবং পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা, কবি এবং গাংচিল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা জনাব অধ্যক্ষ খান আখতার হোসেন। আমরা প্রথমে আসি বিলাস চৌধুরীর কাছে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি খুব সম্ভবত 84-85 সাল, 1984-85 সাল থেকে, যখন আসলে বলতে হয় যে অনেক ইয়ং একজন মানুষ ছিল আমার দেখা মতে। আমরা একসাথে বুলবুল নদী একাডেমিতে যাতায়াত করতাম। তখনই আসলে উনি আমাদের সংগঠন মোহনা শিল্প গোষ্ঠী নামে একটা সংগঠন ছিল, সেটারই ওস্তাদ ছিলেন উনি। তখন থেকেই উনি ওস্তাদ আসলে বলতে গেলে। তারপর থেকে পথ চলা ওনার সাথে আজকে অনেক বছর। আমরা প্রথমে ওনার কাছ থেকে শুনবো যে বিলাসদা, আপনার সঙ্গীত সাধনায় আসার ইচ্ছাটা কেন হলো? এটা সবই আল্লাহর ইচ্ছা। ছোটবেলা থেকেই জানি না কেন জানি এটা আল্লাহর ইচ্ছা। সম্পূর্ণ সুরের মধ্যেই মাইকে গান শুনতাম, বিভিন্ন শিল্পীর গান শুনতাম, আমার মায়ের গান
করেছি সেটা শুনতাম, আমার চাচা গান করতো সেটা শুনতাম। তারপর আমাদের বাসায় অনেক লোকজন আসতো যারা গান করতো, সবাই পাগল, এগুলো যে অনেক ধরনের মানুষ আছে। এই গানগুলি আমার কানে সবসময় বাজতে থাকে। সেই থেকে এই সুরের জগতে আমার কেমন যেন একটা ধাপ আরম্ভ হলো আর কি। সেই থেকে আমি সঙ্গীত দুর্বল, মাইকে গান শুনতাম, সেইভাবে ক্যাচ করতাম গান। আগে তো ওই ছিল না, এই ক্যাসেট ট্যাসেট এই রেকর্ডিং ছিল না। মাইকে থেকে গান শুনি, আস্তে আস্তে গানের প্রতি আমার দুর্বল, 3, 4, 1, 2 থাকতেই আমি সঙ্গীতের প্রতি দুর্বল, গান গাওয়া। আপনার এই সঙ্গীতের প্রথম গুরু কে ছিলেন, আমরা কি জানতে পারি? মানে কার কাছ থেকে আপনার সাধনা শুরু হলো? আমার আসলে আমি যখন ভোলাতে ছিলাম তখন বাবুল নামে একজন আমার চাচা ছিল, ওনার কাছে। আমার একজন উস্তাদ ছিল দক্ষিণারঞ্জন মজুমদার, ওনার কাছে এই যে ভোলার শিক্ষা আরম্ভ। তারপর ঢাকাতে আসার পর শরৎ চক্রবর্তী নামে আমার এক উস্তাদ ছিল, ওনার কাছে হাতে করে নিয়েছি মানে ঢাকাতে আসার পর। তারপর বুলবুল ললিত কলা একাডেমি, ওই যে গিয়াকুব আলী খান, গোপাল চন্দ্র দাস, তারপরে করিম শাহউদ্দিন, আরো অনেক অগণিত, আক্তার সাদমানি, গ্রুপ ওস্তাদজি, ওনাদের কাছে সবার কাছে আমি মোটামুটি অনেক তালিম নিয়েছি। আমরা আজকে তারপর একটু শুনি। আমাদের সাথে আছেন আমাদের তবলা বাদক। দাদা, আপনি কোথায় কি অবস্থায় আছেন একটু যদি বলেন আমাদেরকে আপনার পরিচয়টা। আমি বাংলাদেশ বেকার আছি এবং বিভিন্ন একাডেমিতে আছি, আর আমার টেলিভিশনও প্রোগ্রাম করতেছি। আর কিছু হলো আমার তারপর আমার তালিম নেওয়া হইলো আমার বড় ভাই ননপড়াচার্য, সেই এইটাই মানে আমাদের দুঃখিত, আমাদের টেকনিক্যাল একটি সমস্যা হয়েছিল। আমরা আবার ফিরে এসেছি আমাদের লাইভে। হ্যাঁ দাদা, কথা বলছিলেন। আমি ছিলাম এই বাংলাদেশ বেতারে, আচ্ছা, বেতারে সব আমরা এখন আসি আক্তার ভাইয়ের কাছে। আক্তার ভাই, আমি মূলত আমি আজকে প্রথমে আপনার ফটোগ্রাফিটা সম্বন্ধে জানতে যাব, কারণ আপনার সাথে আমার পরিচয়টা হয়েছিল ফটোগ্রাফির মাধ্যমে, যেটা আপনার একটি ইনস্টিটিউট ছিল, সেটা সম্বন্ধে যদি বলেন প্রথম। ধন্যবাদ, সকলকে জানাচ্ছি ধন্যবাদ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে 80-র দশকে আমরা একদল তরুণ যোগ দেই সৃজনশীল কর্মের সৃষ্টিশীলতায়। 1981 সালে এই তরুণরা মিলে আমরা বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট অ্যান্ড আর্কাইভ থেকে চলচ্চিত্র প্রশিক্ষণ কোর্সে অংশ নেই। এই প্রশিক্ষণ কোর্সে আসেন দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী, আসেন শিল্প নির্দেশক, আসেন স্ক্রিপ্ট রাইটার,
আসেন সংলাপ রচয়িতা, আসেন সেট ডিজাইনার, আসেন নাটক নির্দেশক, আসেন চলচ্চিত্র পরিচালকগণ, আসেন আলোকচিত্র গ্রাহক, চলচ্চিত্র এবং স্থিরচিত্র স্বনামধন্য ব্যক্তিগণ, যাদের আমরা কখনো চোখে দেখিনি, যাদের কথা আমরা শুনতে শুনতে বড় হয়েছি, যাদের ছবি দেখতে দেখতে আমরা বড় হয়েছি, যাদের সৃজনশীলতা মননে ধারণ করে আমরা পথ চলা শুরু করেছি, তাদেরকে যখন সামনে দেখলাম, শেখ নিয়ামত আলী সূর্য দিঘল বাড়ির পরিচালক, আনোয়ার হোসেন সূর্য দিঘল বাড়ির আলোকচিত্রী, বকসুদুল বাড়ি সূর্য দিঘল বাড়ির এডিটর, এইভাবে আমরা এদের সান্নিধ্যে আসার পর আমাদের চেতনায় চলে এলো যে আমরাও কিছু করতে চাই, এবং সেই করার কোর্স শেষ করে আমি প্রথমেই যে কাজটি করি তা হচ্ছে বেগার্ট ইনস্টিটিউট থেকে আমি আলোকচিত্রের উপর ট্রেনিং নেই এবং একটি বই লিখি। এই বইটি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থ সংস্থা বের করে, আলোকচিত্র ফটোগ্রাফি শিক্ষা, এই বইটি। এবং এই বইটি লেখার পর আমার ভেতরে একটা চেতনা জন্মে যে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর ভেতর ফটোগ্রাফির শিক্ষাটাকে আমি ছড়িয়ে দেই, এবং টিএসসিতে আমি প্রথম কোর্স করি ছাত্রছাত্রীদের নিয়ে, এবং বুয়েটে ডক্টর সালাউদ্দিন আমাদেরকে একটি রুম দেন যেখানে আমরা প্রতি শুক্রবার ফটোগ্রাফির ক্লাস আমরা করতাম। এই করতে 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 শান্তিনগরে আমরা শুরু করলাম ইউনিভার্সিটি ফিল্ম রিসার্চ ইনস্টিটিউট। তার আগে ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির নামেই আমরা কোর্সগুলো করতাম। এভাবেই আলোকচিত্র জগতে আমার আশা, এবং আলোকচিত্রকে নিয়ে সবার ভেতরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় এখানে চলে আসে। ধন্যবাদ আক্তার ভাই, আমরা আবার আপনার কাছে আসব। আমরা এখন একটু চলে যাই বিলাসদার কাছেই। বিলাসদা, আমরা অনেকক্ষণ যাবত কথা বলছি, আসুন আমরা একটা গান দিয়ে শুরু করি। আমাদের দর্শকরা বসে আছে আপনার গান শোনার জন্য। কি দিয়ে শুরু করবেন? আমার তো প্রিয় নজরুল সঙ্গীত, প্রথমে একটা নজরুল সঙ্গীত দিয়ে আরম্ভ করি আর কি। শুরু করেন। হাতখানা চাঁদ হাসি। গুড। হাতখানা চাঁদ হাসিছে আকাশে, হাতখানা চাঁদ নিচে ঝলকেছে, হাতখানা চাঁদ হাসিছে আকাশে, হাতখানা চাঁদ নিচে ঝলকেছে, মনে জ্বলিছে মনে জ্বলিছে দুটি তারা ধরণীতে প্রিয়া তব মুখে
চমকিছে আধখানা চাঁদ হাসিছে আকাশে আধখানা চাঁদ নিচে চমকিছে তরিতলতার ছিড়িয়ায়াতে কোখানি জড়িত তোমার জরিন সীতায় রানী তরিতলতার ছিড়িয়ায়াতে কোখানি জড়িত তোমার জরিন সীতায় রানী অধরে ঝরিছে অধরে ঝরিছে দিলে নভে বাড়ি হইতে বিন্দুদারি প্রিয়া তব আখি বরষিছে প্রিয়া তব আখি বরষিছে আধখানা চাঁদ হাসিছে আকাশে আধখানা চাঁদ নিচে চমকিছে গান ভুলি তারা কবন গানে চাহে বিলাপ গাহে গান ভুলি তারা কবন গানে চাহে তাহারধি সুমধুর সুর তব চিরি কঙ্কনে জনকিছে চিরি কঙ্কনে জনকিছে আধখানা চাঁদ হাসিছে আকাশে আধখানা চাঁদ নিচে চমকিছে গগনে জ্বলিছে অগ্নতারা গগনে জ্বলিছে অগ্নতারা তারা ধরণীতে প্রিয়া তব মুখে ঝলকিছে আধখানা চাঁদ হাসিছে আকাশে আধখানা চাঁদ নিচে তব মুখে চমকিছে বাহ, চমৎকার বিলাসদা। আসলে বিলাসদার সাথে কথা বলার থেকে আমার মনে হয় বেশি গান শোনাই আমাদের উচিত, কারণ ওনাকে আমরা অনেকদিন পরে পেয়েছি আসলে। কারণ বলতে গেলে আমার সেই যৌবনকালই বলা চলে, এখন তো বুড়ো হয়ে গেছি, তখন থেকে বিলাসদার কি বলবো যে পিছন পিছন ছিলাম। এবং ওনার যে সুর, ওনার যে মানে তাল লয় আমাদেরকে এখনো টানে, সেই টানেই হয়তো আজকে পর্যন্ত ওনার সাথে আমরা মানে আমাদের সেই সংস্কৃতি সাহিত্যের বন্ধনটা টিকিয়ে রাখতে পেরেছি। আমি প্রথম আমার সংগঠন করি আমার এলাকায় মোহনা শিল্প গোষ্ঠী, এটা অবশ্যই বিলাসদার মনে আছে, এবং সেখান থেকে পরিচয়।
উনি আমাদের পাশাপাশি একটা সংগঠন ছিল মাধবীলতা, সেখানে ওস্তাদ হিসাবে ছিলেন। সেখান থেকে আমরা ওনাকে পাই এবং এরপরে আমি নিজে একটা সংগঠন করে ওনার সাথে কাজ শুরু করি মোহনা শিল্পী গোষ্ঠী থেকে। তারপর ওনাকে দিয়ে আমি একটি একাডেমিও চালু করেছিলাম, আশা করি বিরাজ দত্ত মনে আছে, স্পন্দন ললিত কলা একাডেমি। এখানে আমাদের সাথে ছিলেন ফিরোজ ভাই, দেবুদা, তারপরে তবলাবাদক হিসেবে ছিলেন আমাদের মানিক দা, শহীদ ভাই, মানে যাদের কথা আজকে আমাদের হ্যাঁ খুব ভালো তবলাবাদক হতেন, ওনাদের কথা আজকে খুব মনে পড়তেছে। অনেক বছর পরে আসলে এরকম একটা আড্ডায় আমরা বিরাজদার সাথে, যদিও 100 মাইল দূরে, 1000 মাইল দূরে আমরা বসে আছি, তারপরও মনে হচ্ছে না, মনে হচ্ছে খুব কাছাকাছি আমরা আছি। একদিক দিয়ে আসলে যদি আমরা বিচার করি, করোনাকে আসলে আমরা কষ্ট পাই যে করোনার মতো একটি মহামারী আমাদের মাঝখানে আসছে, আমাদের কাজকর্ম সবকিছু একটা ব্যাহত করছে। আবার আরেক দিক দিয়ে যদি বিচার করি, তাহলে এই করোনা আমাদেরকে অনেক কিছু দিয়ে গেল। বিশেষ করে আজকে অনেক পুরনো আমাদের বন্ধু বান্ধব যারা অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদেরকে আজকে আমরা ইন্টারনেটের মাধ্যমে খুব কাছাকাছি পেয়েছি, যোগাযোগটা আবার স্থাপন হয়েছে, যেটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি। একটা মহামারী বা যাই যেমন আমাদেরকে কিছু দেয়, আমরা কিছু পাই, সেরকম কিছু হারাইও। যাই হোক, তারপর আমরা কি শুনবো বিলাস দা আপনার কাছ থেকে? সতীন বর্মনের বন্ধু রঙ্গিলা রঙ্গিলা একটা গান। বাহ, চমৎকার। বন্ধু রঙ্গিলা রঙ্গিলা, হ্যাঁ, আমাদের সাথে যে বন্ধুরা আছেন উৎসব টেলিফিল্মের, শুনুন আপনাদের জন্য বন্ধু রঙ্গিলা রঙ্গিলা রে। বন্ধু রঙিলা 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 রে রঙিলা, বন্ধু রঙিলা 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 রে, আমার সাড়িয়া রে রঙিলা রে, রঙিলা 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 রে, আমার সাড়িয়া রে রঙিলা রে। ওই গেলা রে বন্ধু কই রইলা রে, ওই গেলা রে বন্ধু কই রইলা রে, আমার সারিয়া রে বন্ধু কই গেলা রে, রঙিলা 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 রে রঙিলা। তুমি হয়ে চাঁদনে বন্ধু, আমি গানের পানি, তোমারে ভাটাতে হইব তুই জানা জানি রে, তুই জানা জানি। তুমি হয়ে চাঁদনে বন্ধু, আমি গানের পানি, জোয়ারে ভাটাতে হইব তুই জানা জানি রে, তুই জানা জানি। তুমি হইও ফুলের বন্ধু, আমি হাওয়া, দেশ বিদেশে ফিরবো আমি, দেশ বিদেশে ফিরবো আমি, আইয়া পাগলা রে, আইয়া মাতলা রে, হইয়া পাগলা। আমার সারিয়া রে বন্ধু কই গেলা রে, রঙিলা 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 রে রঙিলা। সেখানে কইছিল রে বন্ধু হাত দিয়া মাতি, তোমার গলার মালা হইয়া
রইব সাথে ফুটার সাথে সেই কালে কইছিলা রে বন্ধু হস্ত দিয়া মাতে তোমার গলার মালা হইয়া রইব সাথে ফুটার সাথে খালি কণ্ঠ খালি রইল না করিলাম মালা নাইল মোর প্রাণের পথে নাইল নাইল মোর প্রাণের পথে দিবা গেল বেলা রে দিবা গেল বেলা রঙিলা 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 রে আমারে সারিয়ার বন্ধু কই গেলা রে রঙিলা 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 রে আমারে সারিয়ার বন্ধু কই গেলা রে কই গেলা রে বন্ধু কই রইলা রে কই গেলা রে বন্ধু কই রইলা রে আমারে সারিয়ার বন্ধু কই গেলা রে রঙিলা 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 রে রঙিলা বন্ধু রঙিলা 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 রে রঙিলা। ধন্যবাদ দাদা আপনাকে। আসলে আপনার গান নিয়ে কথা বলার আসলে আমি তো কি বলবো যে কিছু নাই, যতই শুনি ততই অবাক হই। কারণ আজ থেকে 30 বছর আগে যে সুর, যেই গায়কী ঢং এবং কণ্ঠ আপনার আমি শুনেছি, আজ 30 বছর পরেও তার কোনো কমতি নেই। এটা মূলত আমি মনে করি যে অবশ্যই চর্চা, যেটা আজকালকের দিনের শিল্পীরা হয়তো এতটা করেন না বললে হয়তো ওনারা রাগ করতে পারেন, হয়তো আপনাদের মধ্যে এতটা চর্চা হয়তো করেন না। তো দাদা, আপনি কি মনে করেন যে আপনার আজকে এই 30-40 বছরের লম্বা দীর্ঘ একটা সাধনার সময় আমি মনে করি, কারণ সাধনার সময় বললাম এই কারণে যে আপনি এখনো চান না যে কোনো অনুষ্ঠান, কোনো কিছু, টেলিভিশন আপনাকে নিয়ে অনেক মাতামাতি করুক, অনেক কিছু করুক, আপনি নিজেকে খুব আড়ালে রাখতে চান। কারণ আপনাকে যখনই বলি দাদা কেন প্রোগ্রাম করতেছেন না, আপনার একটাই কথা যে আরো শিখি, আরো জানি, কিছুই তো করলাম না। আসলে এই কথাগুলি অনেক কঠিন কথা, এগুলি খুব কঠিন কথা। এগুলি হয়তো আমাদের সাধারণ দর্শকেরা জানি না এত ভাবে কিভাবে নিবে। যাক, আমাদের সাথে পলক রহমান, স্বাগত, অভিনন্দন এই লাইভে প্রথম প্রয়াসে, ভালো লাগছে। পলক রহমান, অভিনন্দন দুই অতিথিকে। আমাদের এক অতিথি অবশ্য নেটের কারণে হয়তো হারিয়ে গেছেন, আমরা আশা করতেছি যে আমাদের সাথে আবার জয়েন করবেন। এবং প্রকৃতি সাহা, কি দারুণ গায়িকী। হ্যাঁ, আসলেই ওনার গায়িকী মাত্র শুরু, আমরা আশা করি আজকে অনেক গান শুনবো। আমি এই জন্য আসলে শিল্পী ওনাকেই রেখেছি, ধরতে গেলে অনেকটা রিস্কও নিয়েছি আমি, যে আমাদের যে ইন্টারনেটের যে অবস্থা, অনেক সময় যে একজন হারিয়ে গেছে, হয়তো জানি না, আল্লাহর রহমতুল্লাহ উনি থাকবে আমাদের সাথে। তারপর আমি ওনাকে আজকে একাই এনেছি, কারণ আমি ওনার অনেক গান শুনতে চাই, কারণ অনেক দিন পরে আমি ওনাকে পেয়েছি, যার জন্য আমি ওনার সাথে আর কোনো শিল্পী আনিনি। এটা বলতে পারেন যে আমারই একটা কি বলবো, যে চালাকি বলি। আমি আসলে মঞ্চের পিছনের লোক, আমি হয়তো সুন্দর করে কথা বলতে পারি না সাজিয়ে গুছিয়ে। আমরা সাধারণত মানে যেভাবে কথা বলি সেভাবেই কথা বলতেছি। আমাদের সাথে আরও আছেন দর্শক হিসাবে ইয়াসমিন আক্তার, অসাধারণ, ধন্যবাদ। তারপরে আছেন আমাদের সাথে সালাউদ্দিন, রিয়াদ থেকে, সৌদি আরব থেকে, দারুণ গায়কী। এবং উনি আবার লিখেছেন অভিনন্দন দাদা, আপনাকেও অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। আপনি সাথে থাকুন দাদা, আজকে অনেক গান আপনাদেরকে শোনাবে ইনশাল্লাহ, আমরা শুনবো দাদার গান। দাদা, আপনার সেই প্রথম দিকের একটু কথা শুনতে চাই। মহানা শিল্পী গোষ্ঠী, মাধবীলতা, স্পন্দন, ললিতকলা, ওই জায়গাটা থেকে আসি, কিছুক্ষণ স্মৃতিচারণ করি, তারপর আবার গানে যাবো।
বলুন। প্রথম মাধবীলতাতে স্টার্ট করলাম, খুব ভালো। মাধবীলতার লোকজন খুব ভালো ছিল, অনেক ছেলে মেয়ে ছিল, প্রচুর ছেলে মেয়ে যারা ওই মাধবীলতা ছিল। আমি শিক্ষক ছিলাম। তারপরে আপনার সাথে আমার পরিচয় ওই মাধবীলতা থাকতেই, তারপর মোহনাতে আসলাম। মোহনাতে আরো সুন্দর। আর আপনার যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি এবং যে সুন্দরভাবে গুছানো গাছানো সবকিছু খুব ভালো। মানে খুবই মানে যেইভাবে আপনি আগাচ্ছেন খুবই ভালো। সেই সময় প্রচন্ড পরিমাণ যে উৎসাহ উদ্দীপনা, সবাই মিলে আমরা বহুত প্রোগ্রাম করলাম, টেলিভিশন থেকে আরম্ভ করে সব জায়গায় প্রোগ্রাম করলাম। তখন আপনি স্পন্দন ললিত কলা একাডেমি দিলেন, সেই জন্য আমি শিক্ষক হিসেবে জয়েন করলাম। এটা আমাদের কৃতিত্ব। আপনারা আমার প্রচুর ভালোবাসেন, যার কারণে এই অবস্থা। ওই স্পন্দনও খুব ভালো, ছেলেমেয়েরা প্রচন্ড উৎসাহ আগ্রহ নিয়ে, প্রচুর ছেলে মেয়ে ছিল সেই সময়। সঙ্গীতের প্রতি এত মানুষের যে আগ্রহ ছিল প্রচন্ড পরিমাণ। তো সেই কথা মনে পড়লে এখনো আমার খুবই ভালো লাগে। পুরানো সেই স্মৃতি, অনেক মজার কাহিনী, মজার সুন্দর সুন্দর কত কিছু, এই আর কি ভালো। আসলে দাদা আমার ছোটকাল থেকেই, মানে ছোটকালই বলি কারণ অনেক বছর আগের কথা তো, তো তখন থেকেই আমার আব্বা একজন সঙ্গীত শিল্পী ছিলেন, উনি এখন মরহুম, এবং উনি যাত্রা শিল্পী ছিলেন। মূলত আজকে আজকে এই জায়গায় আসার পিছনে ওনার উৎসাহটাই সবচেয়ে বেশি কাজ করেছে। আমরা একসময় যখন আমি ক্লাস 3-4-এ পড়ি তখন আমরা চাঁদপুর থাকতাম। সেইখানে চাঁদপুরের যে বড় বড় শিল্পীরা, বাদকরা, আমাদের একটা ড্রয়িং রুম ছিল বিশাল। সেই ড্রয়িং রুমে সবাই বসতো, কেউ হয়তো লিখতেছে, কেউ সুর করতেছে, কেউ গেয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা গান আমার খুব মনে পড়ে, এই গানটা খুব সম্ভবত শীতল বাবু নামে একজন ভদ্রলোক এটা করেছিলেন। উনি একসময় শিল্পকলা একাডেমির, চাঁদপুর শিল্পকলা একাডেমির পরিচালক ছিলেন। তিতা তিতা আরো তিতা 203 গড়। হ্যাঁ, আমি চাঁদপুর ছিলাম। তিতা তিতা আরো তিতা 203-এর গড়, একটা খুব প্রচলিত একটা গান আছে। এই গানটা খুব সম্ভবত আমার বাসা থেকে বের হয়েছে, মানে ওই জায়গাটাই বসে লেখা, ওই জায়গাটাই সুর দেওয়া। সেই পরিবেশ থেকেই মানুষ হওয়া তো। তারপর থেকে আপনাদের সাথে যখন দেখা পরিচয়, আমরা আসলেই মানে আপ্লুত। এবং আসলে আজকে এই উৎসব টেলিফিল্মের যেই মানে জায়গাটা, আমি এখনো মনে করি দাদা যে আমরা নতুনদেরকে এখানে নিয়ে আসতে চাই। যারা লুকানো আছে গ্রামে গঞ্জে, অনেক অনেক শিল্পী আছে যারা মানে ঢাকায় এসে রেকর্ডিং করে টেলিভিশন সেন্টারে যে গান করার মতো সাহস অনেকের নাই। আমরা উৎসব টেলিফিল্ম আমরা চেষ্টা করতেছি সেই ধরনের শিল্পীদেরকে খুঁজে বের করা, যাদেরকে এখানে আনবো, এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়া, তাদেরকে বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় পরিচিতি করাই দিতে চাই। তো এটাই উৎসব টেলিফিল্মের প্রধান উদ্দেশ্যটা। আমরা কমার্শিয়ালি এখনো কোনো চিন্তা ভাবনা সেভাবে করতেছি না দাদা। তা আপনারা আমাদের সাথে আছেন, বহু বছর যাবত আছেন, এবং আশা করি জীবনের শেষ পর্যন্ত থাকবেন। সেটা সেই আশা নিয়ে আমি আসলে আজকের এই উৎসব টেলিফিল্ম করার প্রয়াস। এবং আমার সাথে যারা আছেন, একজন কাজ করতেছেন পিছনে, একজন মঞ্জুর আল ইসলাম, তারপর নাইম রহমান, রিয়াদে আমার এক বন্ধু আছেন সালাউদ্দিন। এরা আমার সাথে খুব উৎপ্রতভাবে জড়িত, সবসময় পরামর্শ দিচ্ছে, এইভাবে করেন ওইভাবে করেন। আমার এত ব্যস্ততার পরেও তারা আমাকে কাজের ফাঁক করে দিচ্ছে, যান আপনি এই কাজটা করে চলে আসেন, এই করেন। কারণ ওনাদের কাছে আমি আসলে কৃতজ্ঞ যে ওনারা যদি আমাকে সাহায্য না করতো তাহলে মনে হয় সম্ভব না। রিয়াদের মতো জায়গায়, সৌদি আরবের মতো জায়গায় আমি গত 1 বছর অনেক কাজ করেছি, আলহামদুলিল্লাহ অনেক কাজ করেছি। যাই হোক দাদা, আমরা আরো কথা শুনবো আপনার। এর আগে আমাদের সাথে আরো কিছু দর্শক জয়েন করেছে। এখানে আছে নিহার, খুব ভালো লাগছে। তারপরে আছে ইয়াসমিন আক্তার, আমার বাবার বাড়ি চাঁদপুর, ধন্যবাদ, সাথে থাকুন। তারপরে সুদীপ বসু, উনি একজন খুব ভালো একজন শিল্পী, কলকাতার। দাদাও আমাদের উৎসবের সাথে আছেন, ইনশাল্লাহ উনিও আসবেন আপনাদের খুব কাছাকাছি। আমাদের সাথে জয়েন করছেন আবার খান আক্তার ভাই, ধন্যবাদ। উনি সুদীপ বাসু দাদা লিখেছেন, বাঁশি শুনে আর কাজ নেই, গানটা শুনতে চাই। এটা ওনার একটা অনুরোধ, উনি কলকাতা থেকে বিলাসদা অনুরোধ করছে
বাঁশি শুনে আর কাজ নেই। আমার মনে হয় যে আমরা কি গানটা শুনতে পারি? আজকে পরে শোনাবো গানটা পরে। আচ্ছা, এই গানটা শুনবো আমরা। তারপর হ্যাঁ, আমরা এরপর আমাদের সাথে জয়েন করছে জেফরিন জুবায়েদ। ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। তারপর প্রকৃতি সাহা, শুভকামনা রইল, ধন্যবাদ আপনাকে। আপনারা আমাদের সাথে থাকুন, গান শুনুন এবং কথা শুনুন। আমরা এখন আবার একটু যাচ্ছি আক্তার ভাইয়ের কাছে। আক্তার ভাই, হ্যাঁ, হ্যালো। আমরা আপনাকে হারিয়ে ফেলেছিলাম, যাক ধন্যবাদ যে আবার না মানে কোনো সাউন্ড হচ্ছিল না, আমিও সাউন্ড শুনতে পাচ্ছিলাম না, এই জন্য ই করে কিছুক্ষণ পরে আবার ঢুকলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার একটি চলচ্চিত্র পুরস্কার পেয়েছে আমার জানা মতে, আমরা সেটা সম্বন্ধে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় ভাজন সারোয়ার সিদ্দিক। আসলে এই চলচ্চিত্রটা আমি শুরু করেছিলাম যে আলমগীর কবিরের সহযোদ্ধা হিসেবে আমরা আত্মপ্রকাশ করি এবং তার সহকারী হিসেবে আমরা কাজ করতাম বিভিন্নভাবে। তিনি আমাদের চলচ্চিত্রের শিক্ষক ছিলেন। তো বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় আমি দেখলাম যে বঙ্গবন্ধুর নামটা সেখানে নেই বললেই চলে। যখন আমরা ছাত্রলীগের মিছিল নিয়ে যেতাম তখন বিএনপির ছেলেপেলে আমাদের মাথার উপরে থালা ধোয়া পানি, খাবারের পানি, থালা ধোয়া সেগুলো ফেলতো। তো তখন তারা যতই এটা ফেলতো ততই বঙ্গবন্ধুর প্রতি আমার শ্রদ্ধাটা মানে বেশি করে গাঢ় হতে লাগলো। এবং তখন আমার মাথার ভেতরে ওনার যে ঐতিহাসিক ভাষণটি ছিল 7ই মার্চের ভাষণ, সেই ভাষণটা কাজ করতে করতে ইতিমধ্যে আমি দৈনিক বাংলার বাণী গ্রুপে সাপ্তাহিক সিনেমার ফটোগ্রাফি হিসেবে আমি সেখানে ঢুকলাম। এবং যেহেতু সেটাও আওয়ামী লীগের একটি প্রকাশনা বলা যায়, দৈনিক বাংলার বাণী, সেখানে গিয়ে আমি বঙ্গবন্ধুকে আরো বেশি করে পেলাম। এবং এই পত্রিকার সুবাদেই আমি বর্তমান প্রধানমন্ত্রী শ্রদ্ধাভাজন শেখ হাসিনার বিভিন্ন সভা, বিভিন্ন অনুষ্ঠান, এগুলো আমি কভার করতাম। কভার করতে করতে মাথার ভিতরে এলো যে আমি বঙ্গবন্ধুর ভাষণটি নিয়ে আমি কিছু কাজ করি, এবং সেই ভাষণটি নিয়ে আমি শুরু করলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র দুরন্তের কাজ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে উদ্বোধন করলেন তখনকার সাহিত্য সম্পাদক লিয়াকত আলী লাকী, আজকে যিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক, তিনি উদ্বোধন করলেন। এবং তার ভিতরে আমরা বঙ্গবন্ধুর ভাষণটিকে আমরা মূলত তার চেতনায় যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছাপিয়ে পড়েছিল, কিন্তু তারা কি পেল, আমি পরিশেষে সেখানে দেখালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাটাবন থেকে বস্তি উচ্ছেদের ঘটনাটা এবং ছাত্রদের আন্দোলন, এবং ছাত্রদের আন্দোলনের জন্য আন্দোলনের ভেতর মুক্তিযোদ্ধার একমাত্র সন্তান দোদুলের অকাল মৃত্যু, এবং একজন মুক্তিযোদ্ধা হাইকোর্টের সামনে বসে ভিক্ষা করছে, তার হাতে টাকা পড়ছে, ভিক্ষার টাকা পড়ছে। এটা আমরা আনলাম যে আমরা কি পেলাম, এই ভাষণ তো আমরা কিছুই পেলাম না। এই চেতনাটা নিয়েই আমরা দুরন্তটা আমি তৈরি করি। এবং এই দুরন্তে ফটোগ্রাফার ছিলেন, চিত্রগ্রহণ করলেন বাংলাদেশ টেলিভিশনের স্বনামধন্য চিত্রগ্রাহক মাজহারুল ইসলাম, সঙ্গীত পরিচালক ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত সুরকার শেখ সাদি খান, গায়ক ছিলেন ফকির আলমগীর,
সম্পাদনা করেছিলেন নজরুল ইসলাম, এবং এটিতে যারা অভিনয় করেছিলেন আল মামুন, লাকি নাম, সালাউদ্দিন মাহমুদ, বকুল, খান শওকাত সহ এক ঝাঁক তরুণ তরুণী বিশ্ববিদ্যালয়। তো এটি আমাদের প্রথমে আমি 1988 সালে এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। জমা দিলে তখন যেহেতু বঙ্গবন্ধুর ভাষণ ছিল, এই বঙ্গবন্ধুর ভাষণের জন্য এটিকে মুক্তি দেওয়া হয়নি, সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উত্তাল প্রতিবাদের জন্য এটি সেন্সর সার্টিফিকেট দিতে বাধ্য হলো তৎকালীন সরকার, এবং এটি 1988 সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে আলমগীর কবির এটি উদ্বোধন করেন। এটাই আমার সব থেকে বড় পাওয়া, যে আলমগীর কবিরের হাত দিয়ে তারই ছাত্রের করা দুরন্ত ছবিটি আমারই শিক্ষক, আমারই ওস্তাদ, আমারই গুরু আলমগীর কবির উদ্বোধন করেন। এবং 1989 সালে তিনি মারা যাওয়ার পর একটি দুর্ঘটনায় বগুড়া চলচ্চিত্র সংসদের অনুষ্ঠান শেষে ফিরছিলেন, নগরবাড়ি ফেরিঘাটে তার গাড়িটি ফ্রিজ থেকে পড়ে যায় এবং আলমগীর কবির এবং টিনা খান একসঙ্গে দুজন মারা যান, এবং মোর্শেদুল ইসলামের স্ত্রী মুন্নিও সেই গাড়িতে ছিলেন। তিনি জানালা ভেঙে কোন ক্রমে বেরিয়ে আসেন। তো এই চলচ্চিত্রটি করার পর যখন এটি উদ্বোধন হলো, এবং সেদিনের কথা কখনোই ভুলবো না, পিনপত্র নিরাপত্তার মাঝে যখন বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে বঙ্গবন্ধু স্টেজে উঠলেন, তখন হল করতালিতে ফেটে পড়লো, যে মনে হলো আজ 1000 বছর পরে যেন বঙ্গবন্ধুকে বাঙালি ছাত্ররা, বাঙালি সমাজ, বাঙালি দর্শক দেখতে পেলেন। এটা হচ্ছে আমার সব থেকে একটা পরম পাওয়া ছিল তখন, এবং আমি আনন্দে চোখ থেকে পানি চলে এসেছিল দর্শকের যে উৎফুল্লতা দেখে। এই মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রটি বিভিন্ন ভাবে পুরস্কৃত হয়েছে, এবং যেদিন আলমগীর কবির স্মৃতি চলচ্চিত্র পুরস্কার পেল, সেদিন এটিকে নির্বাচিত করেছিলেন নীলিমা ইব্রাহিম। এটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচন করেছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলনে, স্বল্পদৈর্ঘ্য সম্মেলনে তিনি এটি ঘোষণা করেন যে দুরন্তই আলমগীর কবির চলচ্চিত্র পুরস্কার পেল। সকলকে ধন্যবাদ। এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে 41 মিনিট। না, এটা কত সাল? আপনি এই চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কত সালে, কোন সালে? আমি সালটা হচ্ছে 86 থেকে শুরু করে 88 শেষ হয়, 89 মুক্তি পায়। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জয়েন করেছেন সোনালী বাসু, অভিনন্দন জানিয়েছেন। আপনাকেও শুভেচ্ছা, অভিনন্দন। পলক ভাইয়ের প্রশ্ন ছিল কত সালের কথা। এটা দাদু, ছাত্রদের এরকম দুর্ব্যবহার, হ্যাঁ এটা দাদা বলেছে কত সালের কথা। তারপর লিখেছে নিহাত সিদ্দিকা, বিলাসদার লেখা এবং সুর করা একটি গান শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আমরা বিলাসদার লেখা এবং সুর করা গান শুনবো, কারণ ওনার এই পরিচয়টা আমরা এখনো দেইনি যে উনি একজন সুরকার এবং গীতিকার, সঙ্গীত পরিচালক। উনি বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং চলচ্চিত্রে সুরকার, সঙ্গীত পরিচালক। পলক ভাই আবার লিখেছেন গানে কলি কি মনে আছে দাদু? গানের প্রথম কলি কি বলা যাবে? আপনার এটাতে একটা গান ছিল, আপনার মনে আছে কি আপনার? হ্যাঁ আছে। হয় কি মরণে রাতিতে সন্তানে মাতঙ্গি মেতেছে তাথই তাথই থই নির্ধন ভূত পিশাচ নাচে এই গানটা। বাহ, সুন্দর, ধন্যবাদ আপনাকে।
তারপর আবার দাদা লিখেছেন, পলক দাদা, আহারে দাদু সেই দুর্ঘটনার কথা মনে করিয়ে দিলে আলমগীর পরিচালক ও নায়িকা টিনার কথা। হ্যাঁ, অত্যন্ত করুণ, অত্যন্ত করুণ। হ্যাঁ, ওনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন উনি। তারপর আছেন আমাদের সাথে, অনেক অজানা তথ্য জানলাম, ধন্যবাদ। সাথে থাকুন, আরো অনেক কথা আমরা বলবো, শুনবেন ইনশাল্লাহ, আরো গান শুনবো আমরা। ইয়াসমিন আক্তার, খুবই স্মরণীয় ঘটনা। আমরা এখন আবার ফিরে যাব বিলাসদার কাছে। আমরা বিলাসদা এখন কোনটা শুনবো? একটা বিখ্যাত গান তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া, বিখ্যাত তরুণ বন্দ্যোপাধ্যায়ের, অনেকে খুব কম মানুষ শুনেছি গানটা। এই গানটা পুরস্কার প্রাপ্ত গান, তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান। পুরানো কিছু গান আমি শোনাচ্ছি এই কারণে মানুষ যাতে আমাদের স্মরণ করে এবং গানগুলি মনে রাখে, সেই জন্য এই গানটা মধুমতি যায় বয়ে যায়। এটা খুব সুন্দর একটা গান, ওই গানটা শুনি আমরা। মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। কবির তুলিতে আঁকা পূর্ণ মমতা মাখা, কবির তুলিতে আঁকা পূর্ণ মমতা মাখা, আপনার মনে বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায়। শ্যামল দুই তীরে সন্ধ্যা নামে ধীরে, ঘর ঘর দীপ জ্বলে, ছায়া দোলে বলে বলে। শ্যামল দুই তীরে সন্ধ্যা নামে ধীরে, ঘর ঘর দীপ জ্বলে, ছায়া দোলে বলে বলে। চাঁদ আসে মধুর রচনায়, মধুমতি যায় বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়, বয়ে যায়, মধুমতি যায় বয়ে যায়। প্রেমিক প্রেমিকা আছে নিরজন এই কুলে, মিশাই গেছে আখি জল তাই, আলোতে ছায়াতে দিলি ছোট ছোট ঢেউ তুলি, প্রেরণায় করে কলম। কত প্রেমিক প্রেমিকা আছে নিরজন এই কুলে, মিশায় গেছে আখি জল তাই, আলোতে ছায়াতে দিলি ছোট ছোট ঢেউ তুলি, বেদনায় করে কলম। মধুর কলতানে চুপি চুপি কানে কানে ভুলে আসা কত তিথি, মধুময় সেই গীতি
মধুর কলতানে চুপি চুপি কানে কানে ফেলে আসা কত স্মৃতি মধুময় সে গীতি দিবানিশি সবারে শোনায় মধুমতি যায় বয়ে যায় মধুমতি যায় বয়ে যায় মধুমতি যায় বয়ে যায় মধুমতি যায় বয়ে যায় অতির তুলিতে আঘা পূর্ণ মমতা মাখা অতির তুলিতে আঘা পূর্ণ মমতা মাখা আপনার মনে বয়ে যায় মধুমতি যায় বয়ে যায় মধুমতি যায় বয়ে যায় মধুমতি যায় বয়ে যায় মধুমতি যায় বয়ে যায়। ধন্যবাদ দাদা। আসলে বলার কিছু নাই, আমরা যতই শুনছি ততই অবাক হচ্ছে, সত্য কথা। এবং আমাদের সাথে আজকে আসলে মানে কি বলবো, যে আমাদের কমেন্ট যারা বলতেছে তাদের কমেন্টগুলি না পড়লেও ঠিক না, কারণ ওনারা রাগ করবে, ওনারা অনেক কষ্ট করে দেখতেছেন। আমাদের সাথে জয়েন করেছেন পলক ভাই। আবার পলক ভাই প্রথম থেকেই আমাদের সাথে আছেন। আহা আহা, খুব সুন্দর দাদা, মন করা সুর, তেমনি আপনার কণ্ঠ, সুন্দর গায়কী। হ্যাঁ, তারপরে লিখেছেন মন ভরে গেল দাদা। আসলেই পলক ভাই, মন ভরে যাচ্ছে আমাদের। আমরা উৎসব টেলিফিল্ম, আমরা আশা করি এরকম প্রতি শুক্রবারই আপনাদেরকে মন ভরিয়ে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কলকাতা, আমেরিকা, এরকম বিভিন্ন দেশের শিল্পীদেরকে খুঁজে খুঁজে এনে আপনাদেরকে মন ভরিয়ে দেওয়ার দায়িত্বটা নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের সাথে এখন জয়েন করেছে কৃষ্ণ বসু সরকার। উনি আমাদের কলকাতার প্রতিনিধি, উনি আমাদের সাথে কাজ করছেন কলকাতার প্রতিনিধি হিসাবে। উনি একজন বিখ্যাত শিল্পী, ওনার গানও আপনারা শুনতে পারবেন খুব তাড়াতাড়ি। সরি, আমার দেরি হয়ে গেল যোগ দিতে। না দিদি, ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। তারপরে আছেন ঢাকা বাংলাদেশ থেকে স্বপ্না আফসারি। তুমি সবসময় খুব ভালো গাও, আমি তোমার গান খুব পছন্দ করি, খুব ভালো লাগছে তোমার গান। আসলে সত্যই যে আসলে বিলাসদার গানের কথা আসলে নতুন করে বলার কিছু নাই। কৃষ্ণা বসু সরকার আবার লিখেছেন, বাহ চমৎকার। আসলে দাদা এত কমেন্ট আসতেছে যে কমেন্টগুলি না করলেও তো। সুদীপ বসু আবার কলকাতা থেকে লিখছেন, দাদা আরেকটা অনুরোধ রইল, সম্ভব হলে শোনাবেন আব্বাসউদ্দিন সাহেবের আল্লাহ মেঘ দে পানি দে। আমার ছোটবেলায় ওনার কন্যা ফেরদৌসী মজুমদারের গান কলকাতায় একটা অনুষ্ঠানে সামনে বসে শুনেছিলাম। চমৎকার। বিলাসদা, আপনার কাছে অনেক আসলে অনুরোধের গান চলে আসতেছে। আবার লিখেছেন কৃষ্ণ বসু অসাধারণ, ইয়াসমিন আক্তার অসাধারণ, পলক দা লিখেছেন অসাধারণ দাদা। সুদীপ বাসু, বাহ মধুমতি যায়, অনেকদিন পর শুনলাম। যে আসলে এরকম পুরনো লোকদেরকে খুঁজে বের করতে পারলে মন ঘুরিয়ে অনেক পুরনো গান শোনা যায়। এই জন্যই আমরা চেষ্টা করতেছি যে এই পুরনোদেরকে খুঁজে খুঁজে নিয়ে আসা, এবং ওনাদের গান শুনেই আমি আশা করি যে নতুন যারা আছে আমাদের সাথে থাকবে তারা আরো উৎসাহিত হবে। আমরা দাদা এবার কি শুনবো, অনুরোধের গান না আপনার পছন্দ মতো? আমি সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান শুনি। আমরা শুনি সতীনাথ মুখোপাধ্যায়। মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া আমার কথা পাবো আমি ব্যথা জানাবো। মরমিয়া তুমি
চলে গেলে দরদি আমার কোথা পাবো কারে আমি এ ব্যথা জানাবো কে বলো আরে শুনেবে গান রাঙিয়ে দেবে আমারে প্রাণ কে বলো আরে শুনেবে গান রাঙিয়ে দেবে আমারে প্রাণ শিউলি ফুলের মালা গেতে তারে পরাবো তারে আমি এ ব্যথা জানাবো মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো কারে আমি এ ব্যথা জানাবো ভুলো না তো বিদায়ে পারোনা মনে আমার সইবে না যে সেই ব্যথা ভুলো না গো বিদায়ে পারোনা মনে আমার সইবে না যে সেই ব্যথা ভুলো না তো বিদায়ের বারতা কে আছে আরে বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনা কে আছে আরে বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনা কারে নয়নের আসামি মনে ভরাবো কারে আমি এ ব্যথা জানাবো মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো কারে আমি এ ব্যথা জানাবো কারে আমি এ ব্যথা জানাবো বাহ, চমৎকার। আসলে মানে দাদাকে নতুন করে বলার কিছু নেই, বারে বারে আমি এই কথাটা বলতেছি, কারণ যারা আমরা দাদাকে চিনি অনেক আগে থেকেই, আমরা এই গানগুলি শুনতে শুনতেই বলতে হয় যে বুড়া হয়েছি, এখন তো অনেকটা বুড়া হয়ে গেছি, এই গানগুলি শুনতে শুনতে বুড়া হয়েছি আমরা অনেকটা। আমরা আশাবো মাদার থেকে বাসীরা যারা এই বিলাসদার গান অনেক আগে থেকে শুনে, তারা কিন্তু সবাই বিলাসদাকে আমাদের এলাকার সতীনাথ বলে ডাকতো আমার জানা মতে, কারণ উনি বেশিরভাগ সতীনাথের গানগুলি ওই এলাকাতে করেছেন স্টেজে, এবং ওনাকে সবাই আমরাই বলতাম যে আসলে সতীনাথ। আসলে চমৎকার দাদা। আজকে আমরা এখানে মানে কি বলবো যে আজকে উৎসব টেলিফিল্ম আমাদের যে প্ল্যাটফর্মটা করে দিতে চাচ্ছে, আমরা আশা করি সবাই আসেন, আমাদের সাথে যোগ দেন, নতুন নতুন শিল্পীরা আসেন, আমরা এইভাবেই তুলে ধরবো পুরনো গান, নতুন শিল্পী, পুরনো শিল্পী, সবাইকেই। এটা উৎসব টেলিফিল্মের একটা প্রয়াস, অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই।
আজকালকার দিনে আমরা আসলে যে গানগুলি শুনি, এটা মনে রাখাটা খুব দুরূহ ব্যাপার। কারণ গানের কথা, সুর, এটা আসলে আমরা ওইভাবে মনে রাখতে পারি না যে আজকে এই সতীনাথ বা এই মান্না দে বা কিশোর কুমারের গানগুলি আমরা যেভাবে মনে রাখি, আমাদের বাংলাদেশে সাবিন ইয়াসমিন, মুনায়লা, আমাদের কি বলবো যে সবাই যারা আছেন আমাদের বিজ্ঞজনরা, তাদের গানগুলি আমরা যেভাবে মনে রেখেছি, এখন আমরা সেই মানে পাচ্ছি না, সেভাবে আমরা নতুন শিল্পীদেরকে পাচ্ছি না। এই ক্ষেত্রে দাদা আপনি কি মনে করেন যে আমাদের নতুন শিল্পীদের জন্য আপনি কি বলতে চান বা কি বলবেন ওনাদের জন্য? নতুন শিল্পীদের জন্য বলা এই, সবার কিন্তু কণ্ঠ ভালো, যারা গান করে সবার কণ্ঠ ভালো, খুবই ভালো কণ্ঠ। আমাদের দেশের ছেলে মেয়েদের গলা তো খুবই সুন্দর, ইন্ডিয়া তো সবার গলা সুন্দর, সবার গলা সুন্দর, কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরা মূলত সাধনার মধ্যে নেই। এরা খুব তাড়াতাড়ি উঠার জন্য তাদের সবাই গীতিকার, সবাই সুরকার, এই যে একটা ভাবনা, সবাই গীতিকার, সবাই সুরকার, সবাই কণ্ঠশিল্পী, তাহলে কিভাবে হবে? একটা ডিস্ট্রিবিউট থাকে, সব বিরুদ্ধে ভাগাভাগি থাকে, এই সমস্যাটা। কিন্তু তাদের যেটা সাধনা করতে হবে, সাধনা, সারগাম করতে হবে, রাগ রাগিনী শিখতে হবে। রাগ রাগিনীর ব্যতীত কোনো গানই হয় না, কোনো ভাব। উচ্চাঙ্গ সঙ্গীত তাদেরকে শিখতে হবে, শিখে আস্তে আস্তে তারা হওয়ার হবে, অনেক হবে। আমি এখন পর্যন্ত শিখি, আমি শিখতেইছি কন্টিনিউ, আমার শিখার শেষ নেই, জানি না কোনদিন শেষ হবে কিনা ছিল। আমি এক কোনা একটু চুল পরিমাণ সঙ্গীত আগাইতে পারিনি এখন পর্যন্ত। যে যে সাধনা করতেছি, কঠিন সাধনা, যে সাধনা মানে এত কঠিন, এই সঙ্গীত জিনিসটা বিশাল ব্যাপার, এটা অতিক্রম করা বহুত প্রাপ ব্যাপার, প্রচন্ড। এখন ছেলে মেয়েদেরকে এইটাই বলবো যে তোমরা ঠিকভাবে সাধনা করো, সাধনা করলে তোমরা আগাইতে পারবে। এবং এই সাধনা করার জন্যই আমরা উৎসব টেলিফিল্ম, এই দাদার তত্ত্বাবধানে আমরা একটা গানের আসর নাম দিয়ে একটা কি বলবো যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না আমরা কতটুকু পারবো, আপনাদের সহযোগিতা যদি পাই অবশ্যই পারবো। এই করোনাকালীন সময় আমরা শুরু করেছি জুমের মাধ্যমে গানের আসর নাম দিয়ে একটি সঙ্গীত শিক্ষার আসর যেটা বলি আমরা। সেখানে আমাদের অধ্যক্ষ বলেন, আমাদের গার্জিয়ান বলেন, আমাদের গুরু বলেন, যাই বলেন আপনারা, পুরাটাই আমাদের দাদা দেখাশোনা করতেছে। আমি জাস্ট কি বলবো যে পথ নির্দেশক, মানে আমি জাস্ট পথটা দেখিয়ে দিয়ে যাচ্ছি। ওনারা দিনরাত 24 ঘন্টা আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি অবশ্যই আশা করি যে এই পরিশ্রমের রেজাল্ট আমরা একদিন পাবোই, সেই আশা ভরসা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আজকে উৎসব টেলিফিল্মের এই আয়োজন দেখছেন, শুক্রবারের আয়োজন। আমরা প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত 9টা, ইন্ডিয়ান সময় 8:30, সৌদি আরব সময় সন্ধ্যা 6টা এবং আমেরিকার সময় ভোর 8টায় আমরা হাজির হব আপনাদের সামনে। এরকম নতুন নতুন শিল্পী, অভিজ্ঞ শিল্পী, বিখ্যাত শিল্পী, যেভাবেই বলেন না কেন, এবং অতিথি যারা আক্তার ভাইয়ের মতো একসময় চলচ্চিত্র নির্মাণ করেছেন, বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেছেন, পুরস্কার পেয়েছেন, কিন্তু এখন কেন বানাচ্ছেন না আমি জানি না। আক্তার ভাইয়ের কাছে আমার অবশ্যই প্রশ্নটা যে আক্তার ভাই আপনি কেন এখন চলচ্চিত্র বানাচ্ছেন না? ধন্যবাদ সারোয়ার সিদ্দিকী। বানাচ্ছি না এটা বলা যাবে না, কারণ এতকাল ছিলাম সরকারের চাকর। সরকারি চাকরি করতে গিয়ে আমি অনেকবার অনুমোদন চেয়েছি, অনুমোদন পাইনি। এখন আমার এবছরটা যাবে আমার ব্যস্ততা। 2021 সালের থেকে শুরু হবে আমার নতুন ভাবে কিছু কার্যক্রম, যেখানে বিভিন্ন প্যাকেজ নাটক নির্মাণের জন্য ইতিমধ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি যে প্রথমে আমরা কয়েকটা প্যাকেজ নাটক করব, এবং তারপর যদি সরকারি কোনো অনুদান পাই বা যদি কোনো প্রযোজক পাই, তাহলে হয়তো চলচ্চিত্র আবার করতে পারি। তো এই যে বর্তমান সময়ে চলচ্চিত্রটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এফডিসির মতন প্রতিষ্ঠানও
যেখানে কোটি কোটি টাকার লস। তার মানে সারা দেশে প্রেক্ষাগৃহগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমান সরকার একটি উদ্যোগ নিয়েছেন যে প্রতিটি জেলায় অন্তত একটি করে সরকারি প্রেক্ষাগৃহ থাকবে, এবং যদি সেটা থাকে তাহলে হয়তো ছবি তৈরির আবার একটা হিড়িক পড়বে। গত বছর সরকার অনুদান দিয়েছে 90টির মতন চলচ্চিত্রে, কিন্তু যার 54টি চলচ্চিত্রই কোনো কার্যক্রমই শুরু হয়নি। যে জন্য এই মন্দাভাবে তারপরও আমরা চেষ্টা করব যে চলচ্চিত্রে কাজ করার জন্য বা প্যাকেজ নাটক বানানোর জন্য এটা চেষ্টা করব। ধন্যবাদ দাদা। আমরা আপনার কাছে আবার আসবো। আপনার আরেকটা পরিচয় আছে, সেটা আমি এখনো বলিনি, সেটা একদম শেষে আমরা বলবো। তবে আমরা আশা করি এই করোনাকালীন সময় থেকে আমরা বেরিয়ে আসবো এবং দাদা আবার চলচ্চিত্র বানাবেন। আমরা ওনার বিখ্যাত চলচ্চিত্র দেখব, আমরা এটাই আশা করি। এবং আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের কিছু কমেন্ট করার জন্য। কলকাতা থেকে সুদীপ বাসু আবার লিখেছেন, খুব ভালো লাগলো ওস্তাদজির গান, এইসব গান শোনাই যায় না। স্কুল জীবনে সতীনাথ মুখার্জি, উৎপলা সেনের গান প্রতিবার শোনার সৌভাগ্য হয়েছিল। সত্যি বলেছেন, আমরা এখন আসলে আধুনিক হয়ে গেছি, আধুনিক গানই বেশি শুনি, মডার্ন গান যেটা বলে। তো আমরা আশা করবো যে এইভাবে মাঝে মধ্যে ফিরে যাব আমাদের অতীতে, আমরা ভালো ভালো শিল্পীদের গান নিয়ে আপনাদের মাঝে। সোনালী বাসু শুভকামনা। তারপর লিখেছেন কৃষ্ণাদি, একদম ঠিক বলেছেন সুদীপ। দুঃখিত, আমরা আমাদের গোলযোগের জন্য আমরা আবার ফিরে এসেছি। তারপর লিখেছেন কৃষ্ণাদি, আমার লিখেছেন খান আখতার হোসেন সাহেবকে জানাই আমার শ্রদ্ধা। সুদীপ বাসু, বাংলাদেশের লোকসঙ্গীত খুবই বিখ্যাত। আরেকজন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী নির্মলউদ্দিন চৌধুরী সিলেটের মানুষ ছিলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা আবার চলে যাচ্ছি বিলাস চৌধুরীর কাছে। এইবার আশা করি বিলাস দা আপনার নিজের লেখা একটি গান আমরা শুনি। নিজের লেখা নিজের শুদ্ধ, এটা একটা অনুরোধ ছিল আপনার জন্য। ভুল করে যদি কোনো ব্যথা দিয়ে থাকি, প্রতিঘাত পেয়েছিল এই কিছু বাকি, ক্ষমা করে দাও মোরে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তোমার কাঁধে বলো আমিও কি কমে কেঁদেছি, আমিও কি কম চলেছি, তোমার
আমারে কাঁদিয়ে বলো আমিও কি কমে কেঁদেছি, তোমারে জ্বালিয়ে বলো আমিও কি কম জ্বলেছি। হাত বাড়িয়ে তাই শুধু কাছে ডাকি, প্রতিঘাতে ছিল নেই কিছু বাকি। ক্ষমা করে দাও মনে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুমি ছাড়া কে আছে মোর বন্ধু বলো না, তুমি আমার তাই সুখে দুঃখে সাথে কি জানো না। মরণ যে পিছু রাখি মেলে দেখো আঁকি, প্রতিঘাত পেয়েছিল এই কিছু বাকি। ক্ষমা করে দাও মনে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মনে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই গানটা খুব সম্ভবত দাদা 90 দশকের লেখা। হ্যাঁ, 90 দশক। আমার খুব প্রিয় একটি গান। আমি সেই জন্যই গাই। মনে মনে চিন্তা করতেছিলাম যে দাদাকে এটা অনুরোধ করব। তো এই গানটা আরেকটা ঘটনা আছে আমার মনে হয় দাদা, মনে আছে কিনা, এটা 90-91 সালে হবে। আমি রাশিয়াতে পড়াশোনা করতে যাওয়ার আগেই মুহূর্তে এই গানটা রেকর্ডিং হয়েছিল। এবং আমি রাশিয়া যখন যাই তখন এই ক্যাসেটটা, মাস্টার ক্যাসেটটা নিয়ে যেতে পারি নাই, জাস্ট মিউজিক, হাফ ডান মিউজিক অবস্থা আমি এটা নিয়ে গেছিলাম। এবং আমি যখন এটা রাশিয়াতে শুনতাম গানটা, আমার বন্ধু বান্ধব আমাকে খুব মজার একটা ব্যাপার ছিল যে এরা হয়তো মনে করতে যে হ্যাঁ কি ব্যাপার, কি ঘটনা, কোনো একটা ঘটনা আছে, নাহলে কেন ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এই টাইপের একটা ব্যাপার। আমার এক কলিগ আছে ইঞ্জিনিয়ার, উনি এখন ঢাকাতেই চাকরি করেন। আমাকে খুব খেপাইতো যে স্যার আর ক্ষমা করা যাবে না, কোনো ক্ষমা নাই। ঠিক দাদাকেও আমি আজকে একই কথা বলবো যে আসলে দাদা কোনো ক্ষমা নাই, যতক্ষণ পর্যন্ত আমরা দর্শকের মন না ভরাতে পারি ততক্ষণ পর্যন্ত ক্ষমা নাই। আমরা আপনার আরো গান শুনতে চাই, আরো গান শুনবো। আর যেটা হচ্ছে যে আমরা এখন কি অনুরোধের কোনো গান কি গাবেন দাদা? আমাদের দুটো অনুরোধের গান ছিল মনে হয়। বাঁশি শুনে কলকাতা থেকে সুদীপ বাসু, আমাদের উৎসব টেলিফিল্মেরই একজন শুভাকাঙ্ক্ষী, উনি আমাদের সাথে আছেন। ওনার অনুরোধের গানটি আমরা শুনছি, বাঁশি শুনে আর কাজ নেই। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে রাত্রির কথা নাই, দিন দুপুরে চুরি করে রাত্রির কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি।
পুরাবাসী পুরায় প্রাণ মরে সবে বিষ ঢালে পুরাবাসী পুরায় প্রাণ মরে সে যেদিন চুরি করে রাত্রে আর কথা নাই রাজা ফিরিয়া বাসি শুনে আর কাছে নাই সে যে দাদা ফিরিয়া বাসি শুনে আর কাছে নাই সে যে দাদা ফিরিয়া ভাষা আমার কমপ্লিট মনে নেই, জাস্ট আমি রিকোয়েস্ট আমি গানটা গাইলাম যেটা পারবো। ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনাকে। আমাদের সাথে রিয়াদ থেকে আছেন হাফিজ ইসমাইল, আমরা দেখছি ভাই। ধন্যবাদ আপনাকে উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে যে আপনারা কাজের ফাঁকে ফাঁকে আমাদের গান শুনছেন। শচীন কর্তার গান, হ্যাঁ শচীন কর্তার গান, আসলে ওনার কণ্ঠে শচীন কর্তার গান আমরা সবসময় শুনি বিলাসদার কণ্ঠে, খুব ভালো লাগে ওনার কণ্ঠে এই গানগুলি শুনতে। তো আমরা দাদা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কিভাবে চিন্তা করতেছেন যে আপনার এত বছরের সাধনা, সঙ্গীত শিক্ষা, আপনি দেশের মানুষের জন্য আপনার কিভাবে কি কোনো পরিকল্পনা কি আপনি করছেন? যে আমরা আপনার কাছ থেকে কি আশা করি যে সামনে আপনার পরিকল্পনাটা কি? পরিকল্পনা তো অনেক পরিকল্পনা, সবচেয়ে বড় পরিকল্পনা হলো আমার উচ্চাঙ্গ সঙ্গীত। এটা মানে এটা কঠিন একটা সাধনা। উচ্চাঙ্গ সঙ্গীতের আমি যে পর্যন্ত যেতে পারি, মৃত্যু পর্যন্ত আমি কঠিন সাধনার ভিতর থাকবো। এটা হলো সবচেয়ে বড় পরিকল্পনা। জানি না কি করতে পারবো, কিন্তু এটা কঠিন একটা সাধনার ভিতর আমি থাকবো আশা রাখি। আর আমার যে গান লেখা, সুর করা, যে এটা আমি সবার মাঝে বিলিয়ে দিতে চাই। বিভিন্ন অঙ্গের গান, বিভিন্ন আধুনিক থেকে ফোক থেকে বিভিন্ন অঙ্গের গান আমার লেখা আছে। বাংলাদেশের বড় বড় শিল্পীরা এন্দ্র কিশোর থেকে আরম্ভ করে কুমার বিশ্বজিৎ গাইনি, মনির খান, কনক চাপা, অনেক বড় বড় শিল্পীরা ফিল্ম ছবিতে আমি মিউজিক সঙ্গীত পরিচালনা করছি কয়েকটা ছবিতে। এই তাদের থেকে আমি গান গাইছি, ওদের কথা গান গিয়েছে আমার গান। তো আমি চিন্তা করব বা চেষ্টা করব যে যাতে সবার মাঝে আমি এই বিলীন হইতে পারি সঙ্গীতের মাধ্যমে, সুরের মাধ্যমে। এটাই আমার চেষ্টা। আর কিছু তৈরি করে যদি যেতে পারি, ছেলেমেয়েরা কিছু নিতে পারে আমার কাছ থেকে, যেটুকু পারে যেটুকু আমিও শিখবো, ওদেরকেও শিখাবো। এই তো সবার কাছে তো শিখা আছে, আমি সবার কাছে শিখি, যাদেরকে শিখাই তাদের কাছেও আমি শিখি। এই ব্যাপার না, আসলেই শিক্ষার কোনো শেষ নাই। আসলে দাদা শিক্ষার কোনো শেষ নেই। আমি সেই 93 সাল থেকে আমার গুরু নাট্যগুরু এস এম সলিমান ভাইয়ের থিয়েটার আর্ট ইউনিটে জয়েন করেছি। এখনো পর্যন্ত আমি আসলে ওনাদের সাথে আছি, সাধনা করে যাচ্ছি। আমি জানি না আমার শেষ জীবনে আমি কি করতে পারবো, তবে আমি যদি পারি আপনাদের উৎসব টেলিফিল্মের মাধ্যমে আপনাদের মতো শিল্পীদের কিছুটা হলো একটা মানে আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে পারি, সেটাই হয়তো জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। তা আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে আসছি, অনেক সময় ধরেই আমরা গান শুনতেছি দাদার। এর মধ্যে আরো দু একজনের কমেন্ট আমরা পেয়ে গেছি। সুদীপ বাসু, খুব ভালো সৃষ্টি ও পরিবেশনা। পলক দা, ও শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি পোড়াও ও প্রাণ গরলে। তারপর বাহ, খুব ভালো লাগলো, অনুরোধ রক্ষার জন্য ধন্যবাদ সুদীপ বাসু। মোটামুটি জানা ছিল না, যেটুকু পেরেছি আমি গেয়েছি। আমি গাই না অনেকদিন ধরে গানটা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ লাভ নেই, কারণ গানটা অত সুন্দর আমি গাইতে পারি। তারপর আপনাকে ধন্যবাদ যে আজকে আসলে অনেক পুরনো, আমরা আসলে নস্টালজিয়ায় চলে যাচ্ছি, অনেক পুরনো গানগুলি আমরা শুনতে পাচ্ছি। আমাদের আসলে অনেক পুরনো স্মৃতি মনে হয়ে। আমরা এখন যাব একটু খুব সংক্ষেপে আমরা শুনবো খান আখতার ভাইয়ের কাছে, যে খান আখতার ভাই আপনি একজন কবি আমরা যতটুকু জানি, এবং আপনার একটি সংগঠন আছে গানচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ।
আমরা আজকে কি আপনার কণ্ঠে আপনার লেখা একটা কবিতা শুনবো? আমার কবিতার নাম শিমুল তলায় ভাইয়ের লাশ। 1971, রক্তের সাগরে নিমজ্জিত দেশ। বয়স তখন আর কত হবে, 13 কি 14 মাত্র। স্কুল থেকে এসে ঘুরতাম দক্ষিণালী এবং অবদায়, টই টই করে বেড়াতাম দিনভর, সন্ধ্যায় ফিরতাম। বাবা বাবা দাদু ভাই শহরে থাকতেন, আমিও যেতাম মাঝে মাঝে, বানিয়ে খামার থেকে সিমেন্টি রোড, সর্বত্র বিচারক। যুদ্ধ কি তা বুঝতাম না, গন্ডগোলের কথা বলতো। আর্মি হেডকোয়ার্টারের গাড়ি, পাকিস্তানি সৈন্য দেখতাম, দেখতাম রাজাকার, আল বদর, আল শামসের পাশে নকশা। মানুষের জীবনকে ভয়াবহ ভাবে অতিষ্ঠ করে তুলে। ডুমুরিয়া, ফুলতলা, দৌলতপুর, বটিয়াঘাটা, দিঘলিয়ায় ওদের দাপটে সাধারণ জনগণের ঘুম হারাম। দিনে রাজাকারের উৎপাত, আর রাতে নকশালের তাণ্ডবে ঘুম হারাম। গ্রাম বাঁচাতে গ্রাম থেকে দলে দলে পুরুষরা শহরমুখী। ডুমুরিয়ায় নকশালের প্রথম শিকার ডাক্তার ইয়াসিক আলী, পরে শাহপুরের বাবর আলী ফকির, রুদগড়ার হাশেম আলী সর্দার, শাহপুরের মতলেব সর্দার। এরপর রাজাকারের হাতে নৃশংসভাবে নিহত হন আন্দুলিয়ার ওয়াসেক আলী আকন্দি। গ্রাম বাঁচাতে নাজির হোসেন, মহিউদ্দিন আহমদ, সর্দার নুরুল ইসলাম, মনিউদ্দিন সর্দার শহরে চলে যান। মেজ ভাই সাংস্কৃতিক কর্মী আনোয়ার হোসেন থাকেন দূরে রূপরামপুর, বন্ধুর দোতলা বাড়ি, লুট থেকে রক্ষায় ব্যস্ত। কবে আসবি তুই? বন্ধুকে লেখেন চিঠি। চিঠি লিখছেন মেজ ভাই, বারবার উত্তর নেই। ক্ষণ যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বন্ধু আর আসে না। ডাকাতিয়া বিলের পাশে এ বাড়িতে মুক্তিদের আখড়া, তাদের খাওয়া দাওয়া বিশ্রামের ব্যবস্থা করেন মেজ ভাই। প্রতি বুধবার ও প্রতি শনিবার ফুকরা বাজারে আসেন তিনি। মায়ের জন্য পানসুয়ারি কিনে দেন, আমাদের জন্য 12 বাজার বাজার করে দেন। আমিও খান শওকাত মাথায় বয়ে আনি। অবদা দিয়ে দুই ভাই গলা ছেড়ে গাইতে গাইতে চলি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ সন্ধ্যার আকাশে। সেদিন ছিল বৃষ্টি স্নাত দিন, মাটির ঘরে আমি, মা, সবাই। ছোট বুবুও আমাদের সাথে। আনন্দের মাঝে সময় যায়, গভীর রাতে মা কেঁদে ওঠেন, আমার লুলু ভালো আছে তো? ঘুম আসে না মায়, সারা রাত মা এপাশ ওপাশ করে। এলাকায় তখন নকশালের তাণ্ডব। শেখের, কাজীর, মোড়লের ছেলেরা তখন মজিদের নকশালপন্থীতে। বন্যা হতেই থুকরোর ভেলোর চিৎকার। ঘর থেকে বেরিয়ে শুনি, ভাই নেই, আমার ভাই নেই, আমার ভাই নেই। দাদু ভাই, দোলা ভাই লোকজন নিয়ে ছোটেন রূপরামপুরে। কাদা ভেঙে ভেঙে আমাদের সওকাত পিছনে যাই। থুকরো থেকে বামে ঢুকি, এ পথে সালামের সাথে এসেছি অনেকবার। ওই দিন যেন পথ শেষ হয় না। সেই গাছ, সেই পুকুর, সেই খাল, সেই বিল, সেই জলাশয়, সবই ঠিক আছে। কতদিন এই পথ দিয়ে আসা যাওয়া করেছি। হাঁটতে হাঁটতে আমরা দুই ভাই যখন পিছে পড়ে যাই, মাঝে মাঝে দৌড়ে সবার সাথে আবার এক হই। হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে যান সবাই। দাদুভাই হাউমাউ করে কেঁদে ওঠেন, পিঠে পিঠে ভাই আমরা মারামারি করেছি, কতবার বলেছি বাড়িতে থাক, মাকে দেখ, ও শুনলো না। কি দোষ করেছিল আমার ভাই? কেন তোরা মারবি? আকাশে বাতাসে ধ্বনিত হয় কান্না, আকাশে বাতাসে ধ্বনিত হয় নৃশংস হত্যার কান্নাগুলো।
হৃদয় বিদারক দৃশ্য। নুরুল ভাই কাঁদে, দিনু মামা কাঁদে, আমরাও কেঁদে উঠি। কাঁদতে কাঁদতে শওকত আমাকে জড়িয়ে ধরে। শিমুল তলায় পড়ে আছে সময়ের সাহসী সন্তানের লাশ, যার শরীরে 42 ক্ষত করেছে নকশাল বাহিনী। শ্রেণী শত্রু খতমের নামে ওরা আমার মায়ের বুক শূন্য করেছে। জাতি জাতি কোনোদিন ওদের ক্ষমা করবে না, কোনোদিন করতে পারে না। বিপদগামীদের ক্ষমা নেই, ক্ষমা নেই। জাগো জাতি জাগো, জাগো দেশ জাগো, জাগো আর একবার জাগো। উন্মোচন করো বিপদগামী এসব নেতৃত্ব দানকারী নেতাদের। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ খান আক্তার ভাই আপনার স্বরচিত কবিতা শোনানোর জন্য। আসলে চমৎকার, যুদ্ধের কথা মনে করিয়ে দেয়, স্বাধীনতার কথা মনে করিয়ে দেয়। আমরা নভেম্বর মাসে আছি, আগামী মাস আমাদের বিজয়ের মাস। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি গানের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। আমি এর আগে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। উৎসব টেলিফিল্মের আয়োজন এসো উৎসবের আড্ডায় মাঠে। আজকের শিল্পী ছিলেন আমাদের সাথে উৎসবের সঙ্গীত শিক্ষার আসর, গানের আসরের ওস্তাদজি বিলাস চৌধুরী। অতিথি হিসাবে ছিলেন আমাদের সাথে চলচ্চিত্র নির্মাতা, কবি এবং ফটো সাংবাদিক জনাব অধ্যক্ষ খান আক্তার। আর অনুষ্ঠানটির পরিচালনায় ছিলাম আমি সারোয়ার জাহান সিদ্দিকী, রিয়াদ, সৌদি আরব থেকে। আমরা প্রতি শুক্রবার ঠিক একই টাইমে আমরা আপনাদের সামনে হাজির হব। এরকম মানে পুরনো নতুন সব শিল্পীদের নিয়ে, একজন অতিথিকে নিয়ে কথা শুনবো, গল্প করব। এবং আগামী সপ্তাহ থেকে আমরা চেষ্টা করব আমাদের গানের আসরের যে শিক্ষার্থী যারা আছেন তাদের মাঝে থেকে একজন একজন করে শিল্পী আমরা যারা তৈরি হচ্ছেন বিলাসদার হাতে, তাদেরকে উপস্থাপন করার জন্য। যদিও তারা এখনো সেভাবে তৈরি হতে পারেনি, আমরা খুব কম সময় শুরু করেছি, মাত্র 3 মাস 4 মাস হলো আমাদের। তারপর আমরা চেষ্টা করব এখান থেকে দু একজনকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আজকে খান আক্তার ভাই আপনি বিদায় নিতে পারেন অল্প কথায়। আমাদের সাথে কি আছেন আক্তার ভাই? আপনি একটু বিদায় নেন দর্শকদের কাছ থেকে। সকলকে জানাই শুভেচ্ছা। আবার দেখা হবে কোনো একদিনে। সারোয়ার জাহান সিদ্দিকী আমার কাছ থেকে 80 দশকের দ্বিতীয় ব্যাচের ছাত্র। তার সাথে আমরা অনেক জায়গায় তাকে নিয়ে আমি ঘুরেছি। সেই রমনা পার্ক, সেই সরোয়ার্দী উদ্যান, সেই কমলাপুর স্টেশন, সেই বুড়িগঙ্গা, সবই আছে। আছে শহীদ মিনার, আছে অপরাজেয় বাংলা, আছে টিএস। শুধু নেই আমি আর সারোয়ার জাহান সিদ্দিকী। মাঝে বয়ে গেছে অনেক বছর। আমাদের মাঝে এখন দেশ হাজার হাজার মাইল দূরত্ব। আল্লাহ কাছে প্রার্থনা করি যাতে সুস্থ থাকে আমার এই ছোট ভাই। আল্লাহ তাকে সুস্থ রাখুন। এবং যারা এতক্ষণ আমাদের কথা শুনলেন, আমার কথা শুনলেন, বয়সের শেষ প্রান্তে এসে কিছু কিছু অভিজ্ঞতার কথা মাঝে মাঝে বললে ভালো লাগে। আমাকে ডাকলে আমি আবার আসবো। সকলকে সৃজনশীল নির্মাণের মাঝে, সৃজনশীল চর্চার মাঝে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা কালে সবাই ভালো থাকুন, এই দোয়া করি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ আপনাকে দাদা, আমার গুরু, ফটোগ্রাফি গুরু। আপনাকে অনেক সময় আমরা এখানে পেলাম, ধন্যবাদ আপনাকে। আমরা বিলাসদার কাছেও শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা, তারপর আপনাদের গানের মাধ্যমে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। এবং সাথে আমাদের চন্দন দাদা কিছু বলুক। চন্দন দাদা বলেন যে
দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন? আপনি অনেক অনেক সময় আমাদেরকে দিয়েছেন, অনেক ধন্যবাদ উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে আপনাকে। এখন দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইলে বলেন। আমার ছোট ভাইকে আমার আপনার কথা শুনে খুব কথা ভালো লাগলো। তো আমাদের আপনার এত গুণী মানুষ, এত কথা এবং সব দিকে আমার খুব ভালো লাগলো, এবং এটাই পরিবেশটা সুন্দর এবং করলেন, এটা আমরা খুব আনন্দিত হলাম। সবাইকে দোয়া করি ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা প্রকাশ উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে আমাদেরকে অনেক লম্বা একটা সময় বিলাসদার সাথে দেওয়ার জন্য। বিলাসদা, আপনি বিদায় নিয়ে আপনার শেষ গানটি পরিবেশন করবেন। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, সরোয়ার জাহান সিদ্দিকী, যে আমার এত এত কাছের মানুষ, আমাকে এত ভালোবাসে, তাকে ধন্যবাদ জানার মতো ভাষাও আমার নাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারপর জানাচ্ছি যারা আমার গান শুনলো, যারা কমেন্ট দিল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইন্ডিয়া থেকে যারা কমেন্ট দিয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমার স্টুডেন্ট, ছাত্রছাত্রী যারা কমেন্ট দিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা রাখি সামনে আরো যারা বড় শিল্পী আসবে, সবার গান সবাই শুনবে এবং সুন্দর অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। সবাই যাতে ভালোভাবে শোনে সেই জন্য আমি কামনা করছি। ধন্যবাদ। আমিও বিদায় নিচ্ছি দর্শকের কাছ থেকে। আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী শুক্রবার ঠিক একই টাইমে, বাংলাদেশ এবং বাংলাদেশি সময় আপনার 9টা, ইন্ডিয়ার সময় রাত 8:30, এবং সৌদি আরব সময় সন্ধ্যা 6টা, এবং আমেরিকার সময় সকাল 8টা। আবারও দেখা হবে আপনাদের সাথে। বিলাসদার শেষ গানের মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠান সমাপ্তি করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং করোনাকালীন সময়ে সাবধানে থাকুন, ঘরে থাকুন। আল্লাহ হাফেজ। কলির কথা শুনে বকুল হাসি, তুই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না। কলির কথা শুনে বকুল হাসি, তার মতো তুমি আমার কথা শুনে হাসো না। ধরার তুইতে যে ভালোবাসে, তুই তার মতো তুমি আমার কাছে আসো না। বলির কথা শুনে বকুল হাসে, তুই তার মতো তুমি আমার কথা শুনে আসো না। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘে যায় দূরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘে যায় দূরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, তুই তার মতো তুমি আমার স্বপ্নে প্রভু আসো না তো। হরির কথা শুনে বকুল হাসে, তুই তার মতো তুমি আমার কথা শুনে আসো না তো। চাঁদের আলোয় রাত যায়, তাহার মতো তুমি করো না কেন মনে। চাঁদের আলোয় তাহার মতো তুমি করো না কেন। যেমন করে নিরে কি পাখি সাথী
কাছে তার নাই গো ডাকি, যেমন করে নিরে পাখি, সাথীরে কাছে তার নাই গো ডাকি, যেমন করে সে ভালোবাসে, ওই তার মতো তুমি আমায় কখনো ভালোবাসো না তো। অলির কথা শুনে বন্ধু হাসে, ওই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার তুমি থেকে ভালো আসে, ওই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। অলির কথা শুনে বন্ধু হাসে, ওই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো।